মা প্লিজ আর মেরো না, এবারের মতো ওকে ছেড়ে দাও। এভাবে মারলে তো ও মরে যাবে, আর তখন তোমাকে জেলে যেতে হবে। ওকে আজ আমি মেরেই ফেলবো। ওর সাহস হয় কি করে আমার শখের কাপটা ভাঙার? দেখো মা, ওই ইচ্ছে করে কাপটা ভাঙেনি, ওর হাত ফসকে কাপটা পড়ে গেছে। এই জন্য তো তুমি ওকে একেবারে মেরে ফেলতে পারো না। ওকে আমার সামনে থেকে যেতে বলো, নয়তো আমি ওকে একেবারে মেরে ফেলবো। চল তুই রুমে আয়। তোকে আমি কতবার নিষেধ করেছি যে তুই কোনো কাজ করিস না, পরে কোনো ভুল হলে মা তোকে মারবে। যা যা আমার সামনে থেকে যা। তুই মরতে পারিস না? মরলেও তো আমি একটু খুশি হতাম। মা, এসব কি বলছো তুমি? তুমি মা হয়ে কি করে নিজের মেয়ের মৃত্যু কামনা করো? তুমি কি আহত আমার মা? মিথিলা, তুই যদি আর একটা কথা বলছস তাহলে তোর কপালেও আজকে ঝাড়ুর বাড়ি আছে। তোয়া, তুই চল তো আমার সাথে। আমি বিন্দু। এতক্ষণ যারা কথা বলছিল তারা আমার মা আর বড় বোন। আমরা দুই বোন। আমি এবার ইউনিভার্সিটিতে পড়ি। বয়স 20 বছর। ছোটবেলা থেকেই মা আমাকে সহ্য করতে পারে না। কোনো কাজে যদি একটু ভুল করি তাহলে সেদিন আমার আর রক্ষে থাকে না। আমার যখন 1 বছর বয়স তখন নাকি বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার জন্য নাকি পুতুল কিনতে গিয়ে বাবা আমাদের ছেড়ে চলে যায়, আর সেই দোষটা পড়ে আমার উপর। আর সেই থেকেই নাকি মা আমাকে দেখতে পারে না। সেদিন থেকেই আমি মায়ের চোখের বিষ। দাদি থাকাকালীন আমাকে বেশি মারতে পারতো না। তখন দাদি ছিল আমার ছায়া, সব সময় আমাকে আগলে রাখতো। 6 মাস আগে দাদিও আমাকে রেখে পরপারে পাড়ি জমায়, আর আমি হয়ে গেলাম একা। মিথিলা আপু না থাকলে হয়তো এতদিনে আমিও বাবা আর দাদির কাছে চলে যেতাম। আম্মু যখন আমাকে কোনো কারণে মারে তখন মিথিলা আপু আমার ছায়া হয়ে আমার পাশে দাঁড়ায়। আম্মু মিথিলা আপুকে খুব ভালোবাসে, তাই তাকে কখনো কিছু বলে না। কিন্তু আমার জন্য মিথিলা আপুকেও মারবে বলেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না। মা আর আপুর থেকে অনেক দূরে চলে যাব। কিরে, খুব ব্যথা করছে না? হুম। তোকে আমি নিষেধ করছি কোনো কাজ করবি না, তাও কেন কাজ করতে চাস? কাজ না করলে তো মা আমাকে আরো বেশি মারবে। তোর কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ করে দিব। আর কোথায় কোথায় ব্যথা পেয়েছিস বল আমাকে, আমি মলম লাগিয়ে দিচ্ছি। তারপর আপুকে যে যে জায়গায় ব্যথা পেয়েছি সেই জায়গাগুলো দেখিয়ে দিলাম। এই মেয়েই এখন আমার সব কিছু। আমাকে মারলে আমি যতটা না ব্যথা পাই তার চেয়ে ও বেশি ব্যথা পায়। আচ্ছা আপু, মা কি কোনোদিনও আমাকে ভালোবাসবে না? আমার না খুব ইচ্ছে করে মার ভালোবাসা পেতে, আদর পেতে, মার কোলে মাথা রেখে ঘুমাতে। জানে না রে বোন, মা তোকে কোনোদিন ভালোবাসবে কিনা। চুপ কর তুই। নে, মলম লাগানো হয়ে গেছে, এবার একটু ঘুমানোর চেষ্টা কর। আর এরপর যে কোনো কাজ সাবধানে করবি। আমি তো আর সবসময় থাকবো না তোকে রক্ষা করার জন্য। আপু দেখিস, একদিন মায়ের মনে ঠিক জায়গা করে নিব। সেদিন দেখবি মা আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। আমাকে নিয়ে মা একদিন গর্ব করে বলবে আমি তার আদরের ছোট্ট মেয়ে তোয়া। তাই যেন হয় বোন। আমি আর এভাবে তোর কষ্ট সহ্য করতে পারতেছি না। মা যে আজও বাবার মৃত্যুর জন্য তোকে দায়ী করে সেটা বুঝতে পারতেছি না। দায়ী করবে না আপু। আমার জন্য পুতুল কিনতে গিয়েই তো আজ বাবা আমাদের মাঝে নেই। যার হায়াত যতদিন সে ততদিনই থাকবে। আল্লাহ আব্বুকে তার কাছে নিয়ে গেছে, এতে কারো কোনো হাত নেই। সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়। তোকে, আমাকে, সবাইকে যেতে হবে। তুই আর কখনো আব্বুর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করবি না। আচ্ছা তুই রেস্ট নে, আমি যাচ্ছি। ওকে আপু। আর আপু, আরেকটা কথা। কি বল? আসলে সামনে আমার পরীক্ষা, কিছু টাকা লাগবে। আচ্ছা, আমি আম্মুকে বলবো। মন দিয়ে পড়াশোনা কর, তোকে অনেক দূর যেতে হবে। তুই আমার পাশে থাকিস তাহলে আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। সব সময় তোর পাশে আছি। লাভ ইউ আপু। হয়েছে, আর ঢং করতে হবে না, যা গিয়ে রেস্ট নে। ওকে, তুইও যা। হুম। আজ আবারও আমি মেয়েটাকে মারলাম। ওকে দেখলে আমার সেদিনের কথা মনে পড়ে যায়। ওর বাবার রক্তাক্ত দেহটা, যেটা আজ আমি ভুলতে পারিনি। ওর জন্য পুতুল কিনতে গিয়েই তো আজ সে আমার কাছে নেই। আমারও ইচ্ছে করে তাকে বউকে জড়িয়ে ধরে আদর করি, কিন্তু যখনই তার সাথে কথা বলতে যাই বা সে আমার সামনে আসে তখনই আমার মাথায় খুন চেপে বসে। ইচ্ছে করে তাকে খুন করে ফেলি, তাই তাকে না চাইতেও অনেক বেশি কষ্ট দিয়ে ফেলি। তার কোনো খোঁজ পাইনি না আমি। সে অসুস্থ হলে তার কোনো সেবা করি না,
তার যখন আমাকে প্রয়োজন হয় তখন আমি তাকে সময় দিই না। আচ্ছা, আমি কি কোনোদিনও তাকে এই দায় থেকে মুক্তি দিতে পারবো না? তাকে কি ক্ষমা করতে পারবো না আমি? জানি না মা কেন আজও তোয়াকে বাবার মৃত্যুর জন্য দায়ী করে। এতে ওর দোষটা কোথায়? বাবা এই পৃথিবীতে যে কয়দিনের অতিথি ছিল, সে কয়দিন এই পৃথিবীতে ছিল, তারপর আল্লাহ তাকে তার সঠিক জায়গায় নিয়ে গেছে। এতে তোয়ার দোষটা কোথায়? জানি না তোয়া কখনো মায়ের ভালোবাসা পাবে কিনা। আর 2 দিন পর আকাশের বাসা থেকে মেহমান আসবে। আমি চলে গেলে তোয়াকে কে আগলে রাখবে? আকাশ আমার ভালোবাসা মানুষ, দেখতে শুনতে মাশাআল্লাহ, আর একটা কোম্পানিতে চাকরি করে, তাই মা আর দ্বিমত করেনি। আমি যখন আকাশের বাসায় চলে যাব তখন তোয়ার কি হবে? সে কি করে থাকবে? মা তো ওকে দু চোখেও দেখতে পারে না। আমার বোনটার পড়ালেখার মেধা অনেক ভালো। এইবার সে আয়া থেকে A+ পেয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। তার ইচ্ছা সে ডাক্তার হবে, কিন্তু তার এই স্বপ্ন পূরণে মা যেন বাধা না হয়ে দাঁড়ায়। সে দোয়াই করি আর এমন কেউ আসুক তোয়ার জীবনে যে তোয়াকে এত ভালোবাসা দিবে। তার ভালোবাসা পেয়ে তোয়া যেন তার এই বিষাদময় অতীতটাকে ভুলতে পারে আর তার স্বপ্ন পূরণে সাহায্য করে। আচ্ছা, আমি কি কখনো মায়ের ভালোবাসা পাবো না? আমার মা থেকেও নাই, আর যাদের মা নেই তারাও তো আমার মতোই ছটফট করে মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য। সামনে আমার এক্সাম আসতেছে, মা কি আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করবে, নাকি প্রতিবারের মতো এবারও আমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে? মিথিলা আপুর জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি। সে সব সময় আমাকে মায়ের মতো আগলে রেখেছে। সে না থাকলে আমার পথ চলা আরো কঠিন হতো। শুয়ে শুয়ে এসব ভাবছিলাম আর চোখের জল ফেলছিলাম। এমন সময় একটা ফোন কল আসে, আর কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে, আপনি কি বিন্দু বলছেন? জি, কে আপনি? আপনি যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কার্যকর হয়েছে। আপনাকে আগামীকাল আমাদের অফিসে আসতে হবে, আর আপনার কিছু প্রয়োজনীয় ডিটেলস লাগবে। কাল সকাল 10টায় আপনি এই ঠিকানায় চলে আসবেন। খুশিতে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, তাই আমি চুপ করে আছি। ম্যাডাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি ঠিক সময় পৌঁছে যাব। ওকে ম্যাডাম, আল্লাহ হাফেজ। জি। ফোনটা রেখে দিয়ে, আপুরে কই তুই? কি হয়েছে? আমার চিল্লাচ্ছিস কেন? আপু, জানিস কে ফোন দিয়েছে? বোকা মেয়ে বলে কি? না বললে আমি জানবো কি করে? আপু, যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছি সেটা তারা গ্রহণ করেছে, আর আমাকে কাল সকাল 10টায় তাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে বলেছে। সত্যি? হ্যাঁ রে আপু, সত্যি। কিন্তু এই, একদম মন খারাপ করলে চলবে না। আপু, মা কি খুশি হবে এতে? তুই এইসব নিয়ে একদম চিন্তা করিস না, আমি মাকে ম্যানেজ করে নিব। আপু, তুই এত ভালো কেন রে? আমি যে তোর বোন, তাই। চল মাকে খবরটা দিয়ে আসি। আপু, তুই যা, আমার ভয় লাগতেছে। আমি আছি তো, চল। তারপর আমি আর আপু মিলে আম্মুর কাছে যাই। আমি তো ভয়ে একেবারে শেষ, যদি আম্মু বকে বা আমাকে মারে তাই। এই, একদম ভয় পাবি না। আমার বিশ্বাস আম্মু তোকে এবার বুকে জড়িয়ে নেবে। প্রতিবারই এটা বলে ওকে সান্ত্বনা দিই, তা না হলে বিন্দুটা মন খারাপ থাকে। আম্মুর রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিলাম। ভিতরে আয়, কিছু বলবি? আসলে আম্মু, বিন্দু তোমাকে কিছু বলতে চাই। আপুর মুখের দিকে তাকিয়ে আছি। যা বলার তাড়াতাড়ি বল, বলা শেষ হলে এখান থেকে যেন কেটে পড়ে। বিন্দু, বল মাকে। আপু, আমি আছি তো, বল। মা, আমি ডাক্তারি পড়তে চাই। তো নিষেধ করেছে কে? তোর ইচ্ছায় তুই পড়, কিন্তু আমি কেন খরচ দিতে পারবো না? মায়ের কথাগুলো শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। না মা, আমি কোনো খরচ চাইতে আসিনি। আমি বিদেশে গিয়ে ডাক্তারি পড়তে চাই, সেটা বলতে এসেছি। তুমি শুধু একটু দোয়া করো যেন আমি বাবার স্বপ্নটা পূরণ করতে পারি মা। আর কিছু চাই না তোমার কাছে মা, শুধু একটু দোয়া চাই। মা, ও যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে সেটার জন্য কালকে তাদের অফিসে যেতে হবে। তোর যা, আমি তো আর নিষেধ করিনি। মা, সত্যি বলছো? আমি যাব? আমি ভেবেছিলাম হয়তো মা নিষেধ করে দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মা হ্যাঁ বলে দিয়েছে। আমি জানতাম মা তুমি নিষেধ করবে না। হয়েছে, আর ঢং করতে হবে না। মেয়েটাকে এত কষ্ট দিই, তারপরও কোনো অভিযোগ করেনি আমার উপর। আমার স্বপ্ন ছিল বড় মেয়েটাকে ডাক্তার বানাবো, কিন্তু সেটা তার কপালে নেই, তাই সে কোথাও চান্স পায়নি।
আর ছোট মেয়েটাকে নিয়ে আমার কোনো স্বপ্ন ছিল না। তারপরও সে আমার আর তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য এত কষ্ট করে এসেছে, তাই তো সে আজ সফল। সত্যি আজ আমি তাকে নিয়ে গর্ব করি। প্রাণ খুলে বলতে ইচ্ছে করে, আমাকে ক্ষমা করে দে মা। কিন্তু আমি তার সাথে যে আচরণ করেছি, সে কি আমাকে ক্ষমা করবে? টাকা লাগলে নিয়ে যাস, আর হ্যাঁ, মহারানী যেন একা না যায়, তুই সাথে যাস। এই প্রথম মার কাছ থেকে এমন আদুরে কথা শুনেছি, যা আমার এত বছরের জীবনে শুনিনি। দু চোখ বেয়ে গড়িয়ে পানি পড়ছে। নিজেকে আর সামলাতে না পেরে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। আজ অনেক বছর পর মাকে এইভাবে জড়িয়ে ধরার সৌভাগ্য হয়েছে আমার। জানি না মা কি এখনো রেগে আছে আমার উপর, তবে যাই হোক, আজ আমি সত্যিই অনেক খুশি। মিথিলা, ওকে বল গিয়ে কালকের জন্য প্রস্তুতি নিতে। হুম। চাই ও যেন আমার স্বামীর স্বপ্ন পূরণ করে এই বাড়িতে ফিরে আসে। মা, তুমি শুধু দোয়া করো, তাহলেই আমি পারবো। হয়েছে, আর ঢং করতে হবে না, এইবার কাজে নিয়ে যাও। তারপর আমি আর আপু সেখান থেকে চলে আসি। আমি ভাবতেও পারিনি মা এত সহজে রাজি হয়ে যাবে। আসলে মারা এমনই, যতই যাই করুক সন্তানের খুশিতেই তারা খুশি। অপরদিকে লন্ডনে মম, উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন মেঘ? মম, আমাকে কোন দিক দিয়ে তোমার সার মনে হলো? কি জন্য ডেকেছিস সেটা বল। আমি আজ বন্ধুদের সাথে ঘুরতে যাব। কোথায় যাওয়া হচ্ছে শুনি? মম, আমরা এক সপ্তাহের জন্য বাংলাদেশ যাচ্ছি। তুমি জানো তুমি কি বলছো মেঘ? তোমার বাবা তোমাকে বাংলাদেশে যাওয়ার জন্য অনুমতি দেবে? তুমি তো জানো মা, বাংলাদেশে তোমার বৌমা আছে, আর এইবার আমি তাকে লন্ডনে নিয়ে আসতে চাই, আর আমি বাবাকে ম্যানেজ করে নিব। তুমি সেটা নিয়ে ভেবো না মা। দু চোখ পানিতে টলমল করছে। মম, কি হয়েছে তোমার? কই কিছু না তো, নাস্তা করবি চল। তুমি প্রতিবারই বাংলাদেশের কথা শুনলে এমন টলমলে চোখে তাকিয়ে থাকো, কিন্তু কেন সেটা আজও জানতে পারলাম না। তবে এইবার আমি এই রহস্যের কারণ জানবই, আর তাই তো এইবার আমার বাংলাদেশে যাওয়া। মম, কি হলো চল। তোমার আদরের বান্দর মেয়েটা কই? মেঘ এসব কি কি ধরনের কথা? ও তোমার ছোট বোন হয়। ওহ কামন মম, তুমি তো জানোই আমি মজা করে এসব বলি। তা তোমার মহারানীকে আজকে দেখছি না কেন? নিজের রুমেই আছে। আচ্ছা, তুমি নাস্তা রেডি করো, আমি তাকে নিয়ে আসছি। ওকে যাও। তারপর আমি তাকে, মানে আমার কলিজাটাকে আনতে গেলাম। তাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। আমার বোন যেমন আমার কলিজা, ঠিক তেমনি আমিও তার কলিজা। আমি যদি তার আগে খাবার খাই তাকে ছাড়া, তাহলে মহারানী মুখ ফুলিয়ে বসে থাকবে। আমি খাইয়ে না দেওয়া পর্যন্ত তিনি এক ফোঁটা পানিও খাবে না। ও হ্যাঁ, আপনাদেরকে তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি মেঘালয় আহমেদ মেঘ, আর এতক্ষণ যার কথা বললাম সে আমার ছোট বোন বৃষ্টি। আমরা দুই ভাই বোন, আর আমি এইবার ডাক্তারি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আমার বাবা একজন বিজনেসম্যান, বিশ্বের বিভিন্ন দেশে তার বিজনেস রয়েছে, কিন্তু উনিও কেন জানি না বাংলাদেশের নাম শুনলেই রেগে যান। আর আমি সেই রহস্য উদ্ঘাটন করতেই বাংলাদেশে যাচ্ছি। যদি কিছু জানতে পারি, আপনাদেরকে পরিচয় দিতে দিতে আমি যে কোন সময় বৃষ্টির রুমে চলে এসেছি সেটা বুঝতেই পারিনি। ওই তুমি কি ভাবছো বলো তো? সেই কখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, তোমার তো কোনো হুঁশই নেই। বৃষ্টির কথায় আমার ঘোর কাটলো। খেতে চলুন মহারানী, আমাকে একটু অফিসে যেতে হবে। তুমি আজ ভার্সিটি যাবে না? না, আমি কালকে বাংলাদেশে যাচ্ছি, আর সেটা আব্বুকে জানাতে হবে। ভাইয়া আমিও যাব। এখন না রে পাগলি, সময় হোক তারপর সবাইকে নিয়ে যাব। ওকে এখন চল, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে চল। তারপর তারা নাস্তা করতে চলে যায়। এটা তাদের প্রতিদিনের রুটিন। নাস্তা করে মেঘ তার বাবার অফিসে চলে যায়, আর বৃষ্টি তার কলেজে। ও হ্যাঁ, বৃষ্টি এবার ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। পড়ালেখায় অনেক ভালো সে। বাবা মা আর ভাইয়ের খুব আদরের সে। পরের দিন, আপু কই তুই? এই তো আমার হয়ে গেছে, চল মা আমরা আসছি। ওকে, সাবধানে যাস, আর সব কিছু ঠিক মতো নিয়েছিস তো? মা নিয়েছি, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা যা তাহলে।
তারপর আমি আর আপু মিলে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। সুন্দরভাবেই আমরা সেখানে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরে আমাকে ডাকা হলো। আমি আর আপু সেখানে ভেতরে গিয়ে সেখানে একজন অফিসারের সাথে কথা বললাম। কথা বলে বুঝতে পারলাম আমার স্কলারশিপ কনফার্ম। আমি খুশি হলেও এবার এটা ভেবে মন খারাপ হচ্ছে যে আপু আর মাকে ছেড়ে আমার ওখানে গিয়ে একা একা থাকতে হবে। কিন্তু মন খারাপ করে তো আর উপায় নেই আমার, কারণ আমাকে যে আমার বাবার স্বপ্নটা পূরণ করতেই হবে, আর সে সাথে আরো একটা অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হবে। যাবতীয় সব কাগজপত্র নিয়ে আমরা সেখান থেকে চলে আসি আর লন্ডন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি। অপরদিকে ভোর 6টায় মেঘ আর তার বন্ধুরা সবাই বাংলাদেশে এসে পৌঁছায়। এরপর তারা একটা হোটেলে রুম ভাড়া করে সেটায় ওঠে। মেঘের বন্ধুরা সবাই রুমে এসেই বিছানায় শুয়ে পড়ে আর ঘুমের দেশে হারিয়ে যায়। অপরদিকে মেঘ সে না ঘুমিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এই নিয়ে মেঘ দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসে। যদিও তার পৈতৃক নিবাস বাংলাদেশে, কিন্তু কোনো এক অজানা কারণে তার বাবা বাংলাদেশের নামও শুনতে পারে না। শুনলেই তার রাগে পুরো মুখ ফুলে ওঠে। এখানে আসতে মেঘ তার বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছে। এখন যে জন্য এত কাঠখড় পুড়িয়ে বাংলাদেশে এসেছে সেটা জানতে পারলে মেঘ একটু শান্তি পাবে। এসব ভাবতে ভাবতে মেঘ তার হোটেল রুম থেকে অনেক দূর চলে এসেছে। হঠাৎ করে একটা রিকশার মধ্যে কাউকে দেখে মেঘের চোখ আটকে যায় আর মেঘ ভাবতে থাকে, আচ্ছা, সে কি সত্যি আমার সামনে এসেছে, নাকি এটা আমার মনের ভুল? কিন্তু মনের ভুল কি করে হবে? সে তো আমার সামনে দিয়ে এইমাত্র গেল। তাহলে আমি ঠিক দেখেছি? আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, রিক্সাটার পিছু নিতে হবে আমায়। যেই ভাবা সেই কাজ। আমিও একটা রিক্সা নিয়ে তাদের পিছু নিলাম, আর অল্প কিছুক্ষণ পরেই তারা একটা বাড়িতে ঢুকে গেল। তার মানে সে এখানেই থাকে। তাহলে কি আমি আমার সব প্রশ্নের উত্তর পাবো এইবার? সব রহস্যের সমাধান হবে, নাকি আমাকে আবারও শূন্য হাতে ফিরতে হবে? স্যার, আমার ভাড়াটা দেন। রিক্সাওয়ালার ডাকে আমি প্রথমে হক চকিয়ে যাই, তারপর ওনাকে ওনার ভাড়াটা দিয়ে দেই। যদিও ভাড়া কত সেটা আমি জানি না। স্যার, আমার কাছে তো এত টাকা ভাঙতি নেই, আর আমার ভাড়া মাত্র 50 টাকা। আপনি পুরোটা রেখে দেন চাচা। আসলে আমি ওনাকে 1000 টাকার একটা নোট দিয়ে দিচ্ছি। না স্যার, আমি এত টাকা নিব না। আমার যত ভাড়া আমাকে ঠিক ততটাই দেন। আরে চাচা, রেখে দেন এটা। মনে করেন আপনাকে আপনার ভাইয়ের ছেলে গিফট করেছে, আর চাচির জন্য যাওয়ার সময় 2টো গোলাপ ফুল কিনে নিয়ে যাইয়েন। আল্লাহ তোমার মনের সকল আশা পূরণ করুক বাবা। তারপর রিক্সাওয়ালা চাচাকে বিদায় দিয়ে আমি কিছুক্ষণ সেই বাড়িটার সামনে দাঁড়িয়ে থাকি। এরপর আমি আস্তে আস্তে বাড়িটার ভিতরে প্রবেশ করি। বাড়িটার ভিতরে যে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করবে সেটা আমি কল্পনাও করিনি। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছি। তার মানে আমি সঠিক জায়গায় এসেছি। অপরদিকে আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসেছি। এমন সময় মা বলল, মিথিলা, সব কিছু ঠিক আছে? হ্যাঁ মা, সব কিছু ঠিক আছে। বিন্দুকে তারা সম্পূর্ণ বিনা খরচে লন্ডন নিচ্ছে, আর আগামী সপ্তাহে হয়তো বিন্দুর ফ্লাইট। ওহ, ভালো। মা তুমি খুশি তো? আমি কতটা খুশি হয়েছি সেটা তোকে বলে বোঝাতে পারবো না রে। হ্যাঁ। তাহলে তোমার মন খারাপ কেন? কই, আমার মন খারাপ? আমি একদম ঠিক আছি। তুই রুমে গিয়ে রেস্ট নে। আচ্ছা। তারপর আমি সেখান থেকে চলে আসি। মা, কি ভাবছো তুমি? কিছু না রে। আচ্ছা, আমি মা হিসেবে খুব খারাপ, তাই না? কি বলছো তুমি এসব মা? মারা কখনো খারাপ হয় বলো? আমার মনে হয় আমি খুব খারাপ। আমি এক মেয়েকে ভালোবাসলেও আমার আরেক মেয়েকে এতটুকু ভালোবাসতে পারিনি। তাহলে যে আমি খারাপই। মায়ের চোখের পানি মুছে দিয়ে, আমার মা খারাপ না। আমার মা পৃথিবীর সব থেকে ভালো মা। আর আমি জানি আমার মা তার 2 মেয়েকেই সমান ভালোবাসে, যদিও সেটা সে প্রকাশ করে না। এখন এসব বলে মন খারাপ করো না। তুমি রুমে যাও, আর আমিও একটু রেস্ট নিব। আকাশের মা কল দিছে। কি বলেছে তারা? তার আগামীকাল কল আসবে, এঙ্গেজমেন্ট করে রাখবে। ও ভালো, তাহলে প্রস্তুতি নাও, আমি গেলাম। আচ্ছা যা।
আমিও সেখান থেকে চলে আসি। বোনটা চলে যাবে, এই জন্য মনটা ভীষণ খারাপ। আবার কালকে আকাশের বাড়ি থেকে মেহমান আসবে, সেটা নিয়েও চিন্তা হচ্ছে। এসব ভাবছিলাম, এমন সময় আকাশ কল দিল। কি ম্যাডাম, আপনার তো আজকাল কোনো খবরই পাওয়া যাচ্ছে না, ব্যাপার কি বলুন তো? ও, একসাথে এত কথা বললে আমি কোনটার উত্তর দিব? আমাকেও তো কিছু বলার সুযোগ দিবা নাকি? ওকে ম্যাডাম, বলুন, আমি শুনতেছি। আজকে আমি বিন্দুর সাথে ওর স্কলারশিপের ব্যাপারে কথা বলতে অফিসে গেছি, তাই কল দিতে পারিনি। আর আমি তো তোমাকে কালকে রাতেই সব বলেছি, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ। না ম্যাডাম, বলিনি, সব মনে আছে। বাসায় ফিরছো কখন? কিছুক্ষণ আগে। আচ্ছা, তো রেস্ট নাও, আমি এখন কাজে আছি, পরে কথা বলবো, কেমন? ওকে, তুমি নিজের খেয়াল রেখো। ওকে। তারপর আকাশ ফোন কেটে দেয়। আকাশের সাথে আমার কাকতালীয়ভাবে দেখা হয়। এখনো সেই দিনটার কথা মনে পড়লে আমি ভয়ে কুঁকড়ে যাই। সেদিন যদি ঠিক সময় আকাশ না আসতো, তাহলে না জানি আমার কি হতো। ফ্ল্যাশব্যাক। আজকে টিউশন করে বাসায় আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আশেপাশে কেউ নেই, কেমন জনমানবহীন হয়ে আছে রাস্তাটা। ভয়ে ভয়ে সামনে যত এগিয়ে যাচ্ছি, ততই যেন ভয়টা আমাকে আরো চেপে ধরছে। হঠাৎ করে সামনে চোখ গেল, আর আমি ভয়ে আরো কুকড়িয়ে যেতে লাগলাম। কারণ সামনের দোকানটায় কয়েকটা বখাটের ছেলে বসে আছে। ওরা এখন আমাকে দেখেনি, হঠাৎ তাদের মধ্যে একজনের চোখ পড়ে আমার উপরে, আর সেই ইশারায় তার সাথীদেরকে আমাকে দেখাচ্ছে। সবাই আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসতে লাগলো। ভয়ে তো আমার কলেজা শুকিয়ে গেছে, হাত পা কাঁপাকাঁপি শুরু করছে। সামনে এগোনোর সাহস পাচ্ছি না। হঠাৎই তারা সবাই আমার সামনে এসে আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওদের মাঝে একজন বলে ওঠে, কি মামুনি, কই যাওয়া হচ্ছে? দেখুন, আমার পথ সারুন, আমাকে বাসায় যেতে দিন। যাবেই তো মামুনি, তার আগে আমরা একটু মজা করব তোমার সাথে, তারপর আমরাই তোমাকে বাসায় পৌঁছে দিব। ভয়ে তো আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। দেখুন, আমি এখন চিৎকার করে লোক জড়ো করব। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। দেখ, তোদের বাপ এসে গেছে। এই কে তুই, আমাদের কাজে বাধা দেস? তোদের বাপ। এটা বলেই সব কটাকে উড়াধরা মারতে লাগলাম। আসলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে আটকে রেখেছে, তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছেলে, আমি ওনাকে চিনি না, কিন্তু আজ যদি উনি না আসতেন, তাহলে হয়তো আজ আমি সুস্থভাবে বাসায় ফিরতে পারতাম না। আজ ওনার উছিলায় আমার ইজ্জত রক্ষা পেয়েছে, নয়তো আমার নামের পাশে ধর্ষিতা তকমাটা লেগে যেত। এই মেয়ে, এত রাতে বাইরে কি তোমার? আসলে আমি টিউশন করে বাসায় ফিরতে দেরি হয়ে যায়, তাই। তাই কি? তোমার বাসার কাউকে কল দিয়ে আসতে বলতে পারো নাই? আমি বুঝতে পারিনি যে আজ এত দেরি হয়ে যাবে, আর আমি ভেবেছি একা একা বাসায় যেতে পারবো। রাতের বেলা একা বাসা থেকে বের হবে না, আর টিউশনই দিনের বেলা শেষ করবা। এখনকার দিনে কোনো মেয়ে মানুষ রাস্তায় একা বের হওয়া নিরাপদ নয়। মানুষ নামের অমানুষগুলো উৎপেতে রাখে, কখন কাকে তাদের শিকার বানাবে। চুপচাপ ছেলেটার কথা শুনে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। আর যদি আপনি সময় মতো না আসতেন, তাহলে হয়তো এতক্ষণে আমার। চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। বাসার ঠিকানা দাও। না চাই তো ওনাকে কেন জানি না বাসার ঠিকানা দিয়ে দিলাম। তারপর উনি আমাকে বাসায় দিয়ে আসেন। ও হ্যাঁ, ওনার নাম আকাশ। উনিই বলেছেন। এইভাবে ওর সাথে পরিচয়টা হয়। ধীরে ধীরে ওনার সাথে সম্পর্কটা গভীর হতে থাকে। এক পর্যায়ে উনি আমাকে ওনার ভালোবাসার কথা জানান। আমিও ততদিনে ওনাকে ভালোবেসে ফেলি, তাই আর ওনাকে ফিরিয়ে দিতে পারিনি। আমিও রাজি হয়ে যাই। তারপর সে তার পরিবারকে আমার কথা জানায়। আকাশ ওর বাবার মার একমাত্র ছেলে হওয়ায় তারাও আকাশের কথায় রাজি হয়ে যায়। ওনারা আমাকে একবার এসে দেখে যায়। ওনাদেরও আমাকে পছন্দ হয়, আর দ্বিমত করেনি। এই আপু, তুই এত কি ভাবছিস বলতো? সে কখন থেকে তোকে ডাকতেছি। বিন্দুটাকে অতীত থেকে ফিরে এলাম। কি অদ্ভুত, আমাদের জীবন যাকে একসময় চিনতাম না, জানতাম না, আর আজ সেই আমার বর্তমান আর ভবিষ্যৎ। কিছু বলবি? আকাশ ভাইয়ারা কি কালকে আসবে? আসবে। চল আমরা বাইরে যাই, আজ ফুচকা খেতে ইচ্ছে করছে। আচ্ছা চল, মাকে বলে আসি। ওকে চল। তারপর মায়ের কাছে বলে আমি আর আপু ফুচকা খেতে যাই। অপরদিকে যে রহস্যের সমাধান করতে আমি সেই লন্ডন থেকে বাংলাদেশে এসেছি, সেটা যে এত তাড়াতাড়ি উদ্ঘাটন হবে সেটা আমি বুঝতেই পারিনি। মা বাবার বাংলাদেশে না আসার কারণটাও আজ স্পষ্ট আমার কাছে।
সব কিছু আজ আমার কাছে পরিষ্কার। সেদিন আমি রিকশায় যে লোকটাকে দেখতে পাই উনি আমার দাদুভাই হয়। আর বাড়িটাতে ঢুকে অবাক হয়েছিলাম, কারণ বাড়িটার মেইন দরজায় আমার বাবার একটা ছবি তারা বড় করে সেখানে বাঁধাই করে রেখেছে। আমি একদিন আব্বুর একটা ডায়েরিতে দাদাভাইয়ের ছবিটা দেখি, তাই ওনাকে চিনতে আমার অসুবিধা হয়নি। ওনার পিছু নিয়ে আমি বাড়িটাতে ঢুকে পুরোপুরি শিওর হই উনি যে আমার দাদুভাই। আর এখন আমি আমার দাদাভাইয়ের বাড়িতেই ওনার সামনে বসে আছি। অবশ্য ওনাকে এখনও আমি বলিনি যে আমি ওনার নাতি। তুমি কে আর কি জন্য এখানে এসেছো? আমি মেঘালয় আহমেদ মেঘ, মিস্টার আশরাফের একমাত্র ছেলে আমি। আশরাফ? কোন আশরাফ? আপনি কি আশরাফ নামের কাউকে চিনেন? আশরাফ আমার ছেলে। সে কোথায় এখন? তুমি তার ছেলে, মানে আমার নাতি। হ্যাঁ দাদু, আমি তোমার নাতি। এই কে কোথায় আছিস? দেখ কে এসেছে, আমার দাদু ভাই এসেছে। দাদাভাই চিৎকারে বাড়ির সবাই ছুটে এসে এখানে জড়ো হয়েছে, কিন্তু আমি কাউকে চিনতে পারছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছি। কি হয়েছে? তুমি এমন চিৎকার করছো কেন? নীলি, দেখ কে এসেছে। কে বাবা? আমার নাতি এসেছে, দেখ ও আমার আশরাফের ছেলে, আমার দাদা ভাই। অবাক হয়ে তাকিয়ে আছি। ভাই আমাদের ছেড়ে গেছে আজ প্রায় 20 বছরের বেশি সময় হয়েছে, আর আজ এত বছর পর তার ছেলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছি না, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। উনি কে দাদু ভাই? তোর ফুপি নীলি। আমার যে ফুপি আছে জানতাম না আমি। পুরো আমার বাবার চেহারা আর ওনার চেহারা একই। উনি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তুমি সত্যি আমার ভাইয়ের ছেলে? আমার ভাই কোথায় আছে এখন? সে কেমন আছে? সেও কি তোমার সাথে এসেছে? ফুপি শান্ত হও তুমি। বাবা বা মা কেউ আসেনি আমার সাথে, আমি একাই এসেছি। আর মা বাবা জানে না আমি যে তোমাদের খোঁজে এসেছি। ও, তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ, তারা ভালো আছে। তারা কোথায় আছে? লন্ডনে আছে। ও, তারা কি বাংলাদেশে ফিরবে না কোনোদিন? তারা কেন বাংলাদেশে আসে না সেই কারণটা আমি জানি না ফুপি, তবে আমার বিশ্বাস তারা একদিন না একদিন বাংলাদেশে ফিরবে। আজ কত বছর আমার ছেলেটাকে দেখি না, তাকে দেখতে বড্ড ইচ্ছে করে। দাদা ভাই প্লিজ কান্না করো না, কথা দিচ্ছি যে করেই হোক আমি বাবাকে বাংলাদেশে ফিরিয়ে আনবই। হ্যাঁ দাদু ভাই সত্যি। আমার নাতির থাকার ব্যবস্থা করো, অনেক দূরে থেকে এসেছে সে, তার এখন বিশ্রামের প্রয়োজন। কিন্তু দাদু ভাই আমি তো হোটেলে রুম ভাড়া নিয়েছি, আর আমার বন্ধুরাও সেখানে আছে। আমার নাতি হোটেলে থাকবে? নো নেভার, সে এই বাড়িতে থাকবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। এমন সময় মম ফোন দিছে। মেঘ, ফোনটা রিসিভ করো। আসলে মম কল দিছে। ভাবি কল দিছে, তাহলে রিসিভ করো। কত বছর ভাবির কণ্ঠ শুনি না। তারপর কলটা রিসিভ করে লাউডে দিয়ে রাখছি। আম্মুর কণ্ঠ শুনে ফুপি আর দাদু পুরো কান্না করে দিছে। আম্মুর সাথে কথা বলে ফোনটা রেখে দিয়ে দাদু আর ফুপিকে বোঝালাম যাতে কান্না না করে, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। তারপর আমাকে একটা রুমে পাঠানো হলো। রুমটা মনে হয় অনেক দিন ধরে তালা দেওয়া, কিন্তু ভিতরে খুব সুন্দর করে রুমটা গোছানো। রুমটায় ছোট একটা বারান্দা আছে, সেখান থেকে বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখায়। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, কিছুটা বিশ্রাম নিয়ে তারপর ফুপির কাছে যাই। আমাকে জানতেই হবে বাবা আর মা কেন আজ বাংলাদেশ ছেড়ে লন্ডনে পড়ে আছে, কেন বাবা তার পরিবারকে ছেড়ে চলে গেছে। আমাকে এটা জানতেই হবে। আমি আমার এক বন্ধুকে কল দিয়ে বলে দিছি যে আমি হোটেলে ফিরবো না, আর আমি কোথায় আছি এটা ওদেরকে জানাইনি। যদি ওরা বাবাকে জানিয়ে দেয় তাই। এভাবেই হাসি খুশিতে দিনটা যেতে লাগলো। বিকেলবেলা বাইরের দিকে একটু ঘুরতে বের হইছি, এমন সময় একটা মেয়েকে দেখে আমার দু চোখ সেদিকে আটকে যায়। লন্ডনে তো সব সাদা চামড়ার কাউকে ভালো লাগে না, কিন্তু এই মেয়েটাকে, যাকে দেখে আমার চোখ বারবার তাকেই খোঁজে। আমি যাকে খুঁজছি এই কি সেই? কিছুক্ষণ ধরে দেখতেছি একটা ছেলে আমাদের দিকে তাকিয়ে আছে। যখনই আমি তার দিকে তাকালাম তখনই সে অন্যদিকে ঘুরলো। আপু, ছেলেটা কে? কোন ছেলে? ওই যে নীল শার্ট পরা ছেলেটা। ও, ওর চেহারা দেখা যাচ্ছে না তো। এতক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়েছিল। আমি ওইদিকে ফিরতেই ও অন্যদিকে মুখ করে ঘুরিয়ে নিচে। ও আচ্ছা, চল আমরা এবার বাসায় ফিরে যাই। আচ্ছা চল।
কিন্তু আমি যাকে দেখছি আর যাকে খুঁজতেছি এই কি সেই, নাকি আমার দেখার ভুল? কিন্তু ভুল কি করে হবে? আর যদি সেই হয় তাহলে তো সে আমার সাথে অবশ্যই কথা বলবে, কিন্তু আমাকে দেখে ছেলেটা ওইদিকে ফিরে গেল কেন? এসব ভাবতে ভাবতেই আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসেও কোনো শান্তি নেই, বারবার একটা কথাই মনে হতে লাগলো, আমি যাকে খুঁজছি এই সে, কিন্তু সে হলে আমার সাথে কথা বললো না কেন? ইস, আর একটু হলেই মেয়েটা আমাকে দেখে নিত। আমি যার খোঁজে এখানে এসেছি এই সে। আসলে আমি পুরোপুরি শিওর ছিলাম না এই মেয়েটাই আমার মায়াবতী কিনা, তাই সে যখন আমার দিকে ফিরে তখন আমি তাকে পুরোপুরি দেখি এবং শিওর হই ওই আমার মায়াবতী বিন্দু। কিন্তু সে যেন আমাকে না দেখে, তাই আমি অন্যদিকে ফিরে যাই। আজ এত বছর পর আমি আমার মায়াবতীকে খুঁজে পেয়েছি। এইবার আর তাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তাকে সঙ্গে নিয়েই আমি ফিরব। এসব ভাবতে ভাবতে আমি বাসায় চলে আসি। আজ সত্যি আমি অনেক খুশি। আমার দাদাভাই, ফুপি আর মেঘের বিন্দুকে খুঁজে পেয়েছি। কিরে, কই গেছস? আর তোকে এত খুশি লাগছে কেন? আজ আমার খুশির দিন ফুপি। তা কি নিয়ে এত খুশি, আমি কি সেটা জানতে পারি? অবশ্যই ফুপি, আজ আমি যেমন তোমাদেরকে খুঁজে পেয়েছি তেমনি আজকে আমার মায়াবতীকে মানে মেঘের বিন্দুকে খুঁজে পেয়েছি। মেঘের বিন্দু মানে বুঝলাম না। বুঝলে না তো ফুপি, মানে আমার হবু বউকে খুঁজে পেয়েছি। কোথায়? আমাদের বাড়ি থেকে একটু দূরে যে বাড়িটা আছে সেইটাতেই আমার বিন্দু থাকে। ওহ, তুই বিন্দুর কথা বলছিস? আমি তো তাকে চিনি, মেয়েটা খুব ভালো রে। আমার যদি একটা ছেলে থাকতো তোর সমান, তাহলে আমি বিন্দুকে আমার ছেলের বউ করে আনতাম। তোমার ছেলের বউ বানাতে পারো নাই তো কি হয়েছে, আমি আছি না ফুপি। কিন্তু ভাইয়া আর ভাবি কি জানে এইসব? জানে, এবং তারাও বিন্দুকে চিনে। কিভাবে? আমি এর আগেও একবার বাংলাদেশে এসেছি। ওই সময় আমি বিন্দুকে দেখি কাঁধে একটা স্কুল ব্যাগ ঝুলিয়ে মলিন মুখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। এক মুহূর্তের জন্য আমি থমকে গিয়েছিলাম। পরের দিন আমি ওই রাস্তায় এসে দাঁড়িয়ে তার আসার অপেক্ষা করছিলাম। অবশেষে তার দেখা পেলাম, আর সেদিনই তার সাথে কথা বলে জানতে পারি তার নাম বিন্দু। দুই বোন আর মাকে নিয়ে তাদের সংসার। বাবার নাকি ছোটবেলায় মারা গেছে। ব্যাস এতটুকুই কথা হয়েছিল তার সাথে। তারপরের দিন আমি লন্ডন ফিরে যাই, কিন্তু তাকে ভুলতে পারিনি। আজ এত বছর পর আমি বাংলাদেশে এসে ফিরে পাবো সেটা তো আমি কল্পনাও করিনি। কিন্তু মেঘ, বিন্দু তো... কি ফুপি? বিন্দু হয়তো আর এক সপ্তাহ দেশে আছে। মানে ফুপি? বিন্দু আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছে। কেন? তার বাবার ইচ্ছে ছিল বিন্দুকে ডাক্তার বানাবে, কিন্তু তার আগেই তো তিনি পৃথিবী থেকে বিদায় নেন। আর মেয়ে তার বাবার সেই ইচ্ছে পূরণ করতে এখন লন্ডন পাড়ি দিচ্ছে। আর তার মার এক কথা, সে ডাক্তার না হওয়া পর্যন্ত তাকে বাড়িতে ঢুকতে দেবে না। আসলে বিন্দুর মা মনে করে বিন্দুর জন্য তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এরপর তিনি সবটা মেঘকে খুলে বললেন, আর সবটা শুনে মেঘ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার মায়াপরি এতটা কষ্টে আছে, অথচ সে সেটা জানতেও পারেনি। অবশ্য জানবে কি করে, তার তো তার মায়াপরির সাথে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু এইটা শুনে খুশি হলো যে তার মায়াপরিও লন্ডনে যাচ্ছে। তাহলে তো সে তার মায়াপরিকে নিজের কাছে রাখতে পারবে। দেখতে দেখতে এক সপ্তাহ পর হয়ে গেছে। এই এক সপ্তাহের ভেতরে মিথিলার বিয়ে হয়ে গেছে। ঘরোয়াভাবে এখন মেয়েটার বিয়ে হবে। বিন্দু ফিরে আসলে তখন অনুষ্ঠান করা হবে। এদিকে মেঘ তো ভেবেছিল তার মায়াপুরের বিয়ে, সে তো খাওয়া দাওয়ার সব ছেড়ে দিয়ে পুরো দেবদাস হয়ে গেছে। পরে তার ফুপির থেকে জানতে পারে বিয়েটা বিন্দুর জন্য নয়, মিথিলার। সেও গিয়েছিল মিথিলার বিয়েতে, কিন্তু সে বিন্দুর কাছে ধরা দেয়নি, আড়াল করে রেখেছে নিজেকে। সে চায় তার মায়াপুরী লন্ডন যাওয়ার পর তাকে সারপ্রাইজ দেবে। আগামীকাল বিন্দু লন্ডন চলে যাবে, তাই তার মায়ের মনটা ভীষণ খারাপ। এতদিন মেয়েকে ভালো না বাসলেও এখন তিনি মেয়েকে চোখে হারান। এক মিনিটের জন্যও তিনি তার মেয়েকে একা ছাড়েন না। এতদিন তিনি ভাবতেন বিন্দুর জন্য তিনি স্বামীকে হারিয়েছেন। এই ভুলটা ভাঙার পর থেকে তিনি বুঝতে পেরেছেন এতদিন সে ভুল বুঝে মেয়েটাকে কষ্ট দিয়েছেন, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। আজ তিনি তার ভুলের জন্য অনুতপ্ত, তাই মেয়ের সামনে যেতে তিনি লজ্জাবোধ করেন। এদিকে মেঘেরও যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তার ফুপি আর দাদা ভাই তাকে যেতে দিতে চায় না। তারা চায় মেঘ যেন তাদের কাছে যায়, আর তাহলে ছেলের টানে ছেলের মা বাবাও দেশে ফিরবে।
মেঘ তার দাদা ভাইকে অনেক বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে। মেঘ বিন্দুর মায়ের সাথে এতদিনে কথা বলেছে, আর তার আর বিন্দুর বিয়ের কথাও বলেছে। তিনি বলেছেন বিন্দু আগে তার আর তার বাবার স্বপ্ন পূরণ করবে, তারপর তিনি বিন্দুর বিয়ে দিবেন, এর আগে নয়। আর মেঘও তার কথায় রাজি হয়ে যায়। মেঘ বিন্দুর মাকে কথা দেয় যতদিন না বিন্দু ডাক্তার হচ্ছে ততদিন সে বিন্দুর সামনে যাবে না, আড়াল থেকে সে বিন্দুর খেয়াল রাখবে, নিজের পরিচয় গোপন রাখবে। আজ বিন্দুর ফ্লাইট, তাই সে সবার থেকে বিদায় নিয়ে তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে সুদূর লন্ডনে, যেখানে তার আপন বলতে কেউ নেই। কিন্তু তাকে যেতে হবে, সে বাধ্য যাওয়ার জন্য। তাকে তার বাবার স্বপ্ন পূরণ করতে হবে, তাই বুকে পাথর বেঁধে আপন জনকে ছেড়ে চলে গেছে। আমি যে সিটে বসেছি তার পাশের সিটে একটা ছেলে বসেছে। তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তার সিট পড়েছে জানালার পাশে। আমার আবার জানালার পাশ ছাড়া বসতে ভালো লাগে না। অনেকক্ষণ ধরে ছেলেটাকে এই কথাটা বলার চেষ্টা করতেছি যে আপনি আমার সিটটায় বসুন আর আমি আপনার সিটটায় বসি, কিন্তু সংকোচের কারণে বলতে পারতেছি না। উনি আবার কি ভাববেন, তাই